হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা কোট আনকোট অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব আমরা কি। 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতিতে ব্যাপক কড়াকড়ি। তৃতীয় বিশ্বের নাগরিকদের ইমিগ্রেশন বাতিলের উদ্যোগ। নন প্রোডাক্টিভ ইমিগ্রেন্টদের অবস্থান পুনঃযাচাই করার ঘোষণা করেছেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটা, এটা কারা এবং এর মধ্যে বাংলাদেশিরা অন্তর্ভুক্ত কিনা, এই বিষয়টি জানার চেষ্টা করব। চাকুরির বাজার, অর্থনীতি সহ সর্বত্র মন্দাভাব, মূল্যস্ফীতি ও জিনিসপত্রের আকাশচুম্বী দামের মধ্যেও ব্ল্যাক ফ্রাইডেতে চাঙ্গা বাজার। অ্যাস্টোরিয়ার লং আইল্যান্ড সিটি নিয়ে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর বাংলাদেশি প্রার্থী মেরি জুবায়দার আনুষ্ঠানিক সমর্থন জানালেন। মেরি জুবায়দাকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন স্টেট সিনেটর জন লু, অর্থাৎ এন্ডোর্স করেছেন। আজকে অ্যাস্টোরিয়াতে বড় ধরনের র্যালি এবং ব্যাপক উৎসাহ। আজকের অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আমিন মেহেদি, জাহাঙ্গীর আলম, কুইন্স ফর জোহরান সংগঠক, জিল্লুর রহমান জিল্লু এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার নভেম্বর মাসের 28 তারিখ। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ সামরিক অভিযানে যাচ্ছে এমন একটি সংবাদ গত বেশ কয়েকদিন ধরেই প্রচারিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, কিন্তু আজকেই সংবাদ বেরিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে কথা বলেছেন এবং যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের চেষ্টায় যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী তৎপর, ঠিক সেই অবস্থায় মাদুরোর সাথে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কি কথা বলেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ মাদুরোর কাছে কি ছিল সেটি অবশ্যই এখনো বলা হয়নি। সংবাদ মাধ্যমে জানানো, হোয়াইট হাউস থেকে শুধু সংবাদটি এসেছে যে প্রেসিডেন্ট মাদুরো তার সাথে আলাপ আলোচনা করেছে। এবং এরপরে আমরা অনেকেই লক্ষ্য করেছি ইতিমধ্যেই যে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের যে সতর্কবার্তা এবং যে আক্রমণাত্মক ভাষা, সেটার অনেকটা পরিবর্তন হয়েছে যদিও। এবং তবে এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে অভিযোগ মাদুরো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত এবং একই সাথে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের যে যে রিংটি রয়েছে, যে দলটি রয়েছে, সেই দলেরও তিনি নেতা, এমন অভিযোগের পরও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার টেলিফোনে কথা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি, আজকে সবথেকে উদ্বেগজনক খবর হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এক সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বাইডেন অটো পেন ব্যবহার করে যত নির্বাহী আদেশ এবং যত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন সবগুলো তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্মতি ছাড়া কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অটো পেন ব্যবহার করতে পারেন না। তবে তিনি প্রেসিডেন্টকে আক্রমণ করেও বেশ কঠিন বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন প্রেসিডেন্ট সম্পর্কে, স্লিপি জো বলেছেন আবার। এবং তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেন যে অটো পেন গুলো বাইডেনের বাইডেনের স্বাক্ষর ব্যবহার করার জন্য অটো পেন ব্যবহার করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ট্রাম্প প্রশাসনের মতে সেগুলোতে প্রেসিডেন্ট বাইডেনের কোনো সরাসরি সম্মতি ছিল না, কিংবা এরকম কোনো ডকুমেন্টও তারা পায়নি যে প্রেসিডেন্ট বাইডেন আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন অটো পেন ব্যবহার করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের হোয়াইট হাউসের কর্মকর্তাদের অভিযোগ হচ্ছে এই ব্যাপারে যে প্রেসিডেন্ট বাইডেনের অনুমতি ছাড়াই অনির্বাচিত কর্মকর্তারা যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সহায়তা করার জন্য হোয়াইট হাউসে ছিলেন, কিন্তু জনগণ তাদের কোনোভাবেই নির্বাচিত করেননি, তারা জনগণের কাছ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে না, কিন্তু তারাই প্রেসিডেন্টের সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রেসিডেন্টের সরাসরি সম্মতি ছাড়া। এমন অভিযোগের ভিত্তিতেই প্রেসিডেন্ট ট্রাম্প আজ প্রেসিডেন্ট বাইডেনের অটো পেনের মাধ্যমে স্বাক্ষর করা সকল নির্বাহী আদেশ এবং
যাদেরকে ক্ষমা করেছিলেন সেগুলো নাকচ করে দিয়েছেন। এবং প্রেসিডেন্ট বাইডেনকে তিনি যদি সত্যি সত্যি এটি প্রমাণ হয় যে প্রেসিডেন্ট বাইডেন কোনো সম্মতি দেননি যে এই ধরনের অটোপেন ব্যবহার ক্ষেত্রে, তাহলে তিনি প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিন্তা ভাবনা করবে ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট। এছাড়া কোনো কর্মকর্তা, হোয়াইট হাউসের তৎকালীন প্রশাসনের কোনো কর্মকর্তা যদি প্রেসিডেন্টের সরাসরি লিখিত আনুষ্ঠানিক সম্মতি ছাড়া অটোপ্যান ব্যবহার করে থাকেন এবং অটোপ্যানের মাধ্যমে কোনো সিদ্ধান্ত জানিয়ে থাকেন, সেটি অবৈধ এবং সে ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি হোয়াইট হাউসের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে, এবং একটি হিসাবে দেখা গেল হোয়াইট হাউস থেকে আজকে হিসাবটি জানানো হয়েছে যে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীন যে বিলগুলোতে স্বাক্ষর করেছেন, যে যে ক্ষমা ঘোষণাগুলিতে স্বাক্ষর করেছেন কিংবা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, তার 92%ই ছিল অটোপ্যান ব্যবহারের মাধ্যমে। এবং এটি আজকে হোয়াইট হাউস থেকে এই তথ্যটি জানানো হয়েছে। এবং এই 92% ফাইল যেগুলোতে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন অটোপেনের মাধ্যমে, সবগুলোরই কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা সেটি হচ্ছে যে অভিবাসীদের জন্য আরো একটি দুঃসংবাদ আজকে যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন, বিশেষ করে যাদের এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্র হাতে নেই, তাদের জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেট। তিনি আজকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে যাদের বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্র নেই, কোনো অনুমতি নেই, তারা এখন থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থ বিভাগের কোনো সুবিধা পাবে না এবং কোনো সুবিধা গ্রহণও করতে পারবে না। পাবেই তো নাই, কিন্তু ফেডারেল সরকারের বিভিন্ন, যার মধ্যে একটি হচ্ছে মানি ট্রান্সফার, সেটিও তাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তবে এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে অর্থ প্রেরণ করতে গেলে বৈধ বসবাসের কাগজপত্র প্রদর্শন করতে হবে। স্কট বিসেন্টের মেমোতে আজকে সেটি জানাচ্ছে এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই তারা দ্রুত এই ব্যবস্থাটি কার্যকর করতে যাচ্ছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এবং স্কট বিসেন্ট তারই প্রতিধ্বনি করে বলেছেন যে যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থ সিস্টেমে যারা এই দেশে অবৈধভাবে অবস্থান করছে কিংবা যাদের বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্র নেই, তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল আর্থিক সিস্টেমে কোনো প্রবেশাধিকার নেই, তারা কোনো সুযোগ সুবিধাও পাবে না। এটিও তিনি নিশ্চিত করার জন্য ট্রেজারি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পালন করার জন্য। এবং তিনি বলেছেন যে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি যাতে এই ধরনের অভিবাসী যারা রয়েছেন তাদের সব ধরনের সুযোগ সুবিধা কেটে দেওয়ার জন্য। এমনকি যে কথাগুলির কথা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে যে ফেডারেল ইনকাম ট্যাক্স যে রিফান্ডটি এতদিন যুক্তরাষ্ট্রে পাওয়ার জন্য বা রিফান্ড পাওয়ার জন্য বৈধভাবে অবস্থানের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন ছিল না, সেটিও এখন প্রয়োজন হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে বসবাস করছেন কিংবা বৈধতার কোনো কাগজপত্র নেই, তারা এখন থেকে ফেডারেল ইনকাম ট্যাক্স ফাইল করলেও কোনো প্রকার রিফান্ড তারা পাবেন না। এবং আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তাদেরকে নন কোয়ালিফাইড এলিয়েন হিসাবে চিহ্নিত করা হবে এবং তারা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটও পাবেন না। আরেকটি কথা বলেছে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তাও পাবেন না। এবং আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট যেটা এতদিন তারা পেয়ে আসছিলেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিটও তারা পেয়ে আসছিলেন, সেটিও তারা পাবেন না। এবং এবং আরেকটি কথা যেটা তিনি বলেছেন সেটি হচ্ছে যে রিকনসিলিয়েশন অ্যাক্ট, এটি এটি 1996 সালে এই ধরনের একটি বিল পাস করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে অবস্থান করছেন না তারা ফেডারেল সরকারের কোনো আর্থিক সুবিধা পাবেন না, কিন্তু পরবর্তী প্রশাসনগুলো সেই বিধানটি, যেটাকে বলা হয় পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্ট অফ 1996, সেটি কার্যকর করার ক্ষেত্রে পরবর্তী প্রশাসন 96-এ পাশ হওয়ার পরও পরবর্তী প্রশাসনগুলো গড়িমসি করেছেন, যার ফলে এতদিন ধরে সেই সুযোগ সুবিধা অভিবাসী যারা বৈধভাবে বসবাসের কাগজপত্র নেই তারা পেয়ে আসছিলেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেটি আর হতে দিচ্ছেন না, তারা ইতিমধ্যেই এর ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে
যুক্তরাষ্ট্রের সকল সুযোগ সুবিধা, ফেডারেল সুযোগ সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যই যাতে ব্যবহার করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং এর আগে আপনারা জানেন, গত বুধবার ওয়াশিংটন ডিসিতে যে দুইজন ন্যাশনাল গার্ডে আক্রমণ করা যায়, যার মধ্যে একজন গতকাল গতকাল মৃত্যুবরণ করেছেন। তারপরেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থাকে আরো কঠোর কার্যকর করার নির্দেশ দিয়েছেন, এবং এর পাশাপাশি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে, তৃতীয় বিশ্বের কথাটি উল্লেখ করা হয়েছে এবং সকল দেশ উল্লেখ করা হয়েছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সকল দেশ থেকে সব ধরনের অভিবাসন কার্যক্রম, সব ধরনের ইমিগ্রেশন, এটি ফ্যামিলি ইমিগ্রেশন, H1B ভিসা, E2 ভিসা, সব ধরনের অভিবাসন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এবং এবং এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন আছে কিনা সেটিও যদিও একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, কিন্তু পরবর্তীতে জানানো হচ্ছে এই ধরনের ব্যবস্থা গ্রহণে প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসের অনুমতির প্রয়োজন হয় না। তিনি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিধান দেখিয়ে অভিবাসন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতেই পারেন, এবং সেই হিসাবে তিনি এই সিদ্ধান্ত দিতে যাচ্ছেন। এর আগে 19টি দেশের, যারা যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই 19টি দেশের যারা নাগরিক এই দেশে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়েছেন কিংবা রাজনৈতিক আশ্রয়ের অধিকার বা তাদের মঞ্জুর করা হয়েছে, তাদের সকল ধরনের গ্রিন কার্ড প্রসেসিং প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ। এমনকি যারা ইতিমধ্যে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের গ্রিন কার্ডও তারা সঠিকভাবে পেয়েছেন কিনা, সঠিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে পেয়েছেন কিনা, সেটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএসসিআইএস। আরেকটি জিনিস বলেছেন যে, এবং এই ব্যাপারে আরো কঠিন সিদ্ধান্ত, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আরো কঠিন সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে বলে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সংবাদ জানিয়েছে যে প্রতিদিনই ইমিগ্রেশনের ব্যাপারে হোয়াইট হাউস থেকে নতুন নতুন নির্দেশনা আসতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশনের ব্যাপারটি শুধুমাত্র একজন আফগান নাগরিকের এই ধরনের চরম নিন্দনীয় আচরণের কারণে সকল অভিবাসীদের জীবনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন, এবং এই বিষয়টি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কর্মকর্তারা বলেছেন যে যে শরণার্থী গ্রহণে পথ খোলা রাখার জন্য তারা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কাছে আবারও অনুরোধ জানিয়েছেন, এবং হোয়াইট হাউসের কাছে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন ও স্থগিতের ঘোষণায় তারা উদ্বেগও প্রকাশ করেছেন, এবং এর পরিপ্রেক্ষিতে শরণার্থীদের প্রবেশাধিকার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য ওয়াশিংটনকেও তারা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যারা এই অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের নিয়ে কাজ করে থাকে, ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় বলেছেন যে আন্তর্জাতিক আইনের আওতায় শরণার্থীরা সুরক্ষা পাওয়ার অধিকারী, এবং সে অনুযায়ী তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েও অবশ্য যেতে হবে। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন, বিশেষ করে ট্রাম্প প্রশাসন, জাতিসংঘের এই ধরনের অনুরোধ অতীতেও উপেক্ষা করেছে, ভবিষ্যতেও মেনে চলবে কিনা সে যথেষ্ট সন্দেহ রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। সেটি প্রায় 1 মাস হতে চললো, যদিও 3 সপ্তাহ বেশি, এবং আগামী 1 জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন নিউ ইয়র্ক সিটি প্রশাসনের প্রথম মেয়র হিসাবে অভিবাসী সম্প্রদায়ের বংশোদ্ভূত। কিন্তু তার আগেই নাসাউ কমিটির যিনি এক্সিকিউটিভ রয়েছেন, নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ, যিনি একজন রিপাবলিকান দলীয়, ব্রুস ব্ল্যাকম্যান, তিনি নাসাউ এবং নিউ ইয়র্ক সিটির সীমান্ত এলাকাকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সতর্কতার দেওয়াল দিয়ে ঘিরে ফেলতে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানির দায়িত্বভার গ্রহণের পর নিউ ইয়র্ক সিটি অপরাধীদের অভয় আশ্রমে পরিণত হতে পারে, এবং সেই সমস্ত অপরাধীরা, যেহেতু বিভিন্ন সংবাদ সূত্রের উদ্ধৃত করে তিনি বলেছেন এক ফক্স নিউজ সাক্ষাৎকারে যে জোহরান মামদানি সাধারণ অপরাধীদের প্রতি সহানুভূতিশীল, এমন চিন্তা চেতনার মধ্য থেকেই নাসাউবাসীকে রক্ষা করার জন্য তিনি এই
নিরাপত্তার দেওয়াল সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেছেন। যে নিরাপত্তার দেওয়াল নিউ ইয়র্ক সিটি এবং নাসাউ কাউন্টির সীমানা এলাকায় স্থাপন করা হবে। তার মধ্যে রয়েছে সার্ভেলেন্স ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন এবং টেকনোলজি সেখানে ব্যবহার করা হবে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটি থেকে যারা নাসাউ কাউন্টিতে প্রবেশ করবেন তাদের সব ধরনের চিত্র তারা নাসাউ কাউন্টির ধারণ করবে এবং প্রয়োজনে যদি নাসাউ কাউন্টির নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন তার সবটুকুই নাসাউ কাউন্টি গ্রহণ করবে, এটি জানিয়েছেন রিপাবলিকান দলীয় নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্ল্যাকম্যান, যিনি নিউ ইয়র্ক স্টেটের আগামী গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ হিসাবে সমর্থন দিয়েছিলেন, কিন্তু গভর্নর হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী অপর রিপাবলিকান স্টেফানিকে সমর্থন দিচ্ছেন। কিন্তু এটি রিপাবলিকান প্রাইমারিতে তিনি অংশ নেবেন, নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্ল্যাকম্যান সেটিও তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি সেটি হচ্ছে যে আমরা জানি সয়াবিন তেল আমেরিকাতে খুবই জনপ্রিয় এবং আমাদের বাংলাদেশি পরিবারেও ব্যাপক সয়াবিন তেলের ব্যবহার হয়। রেস্টুরেন্ট গুলোতে সয়াবিন তেল নির্ভরশীল রেস্টুরেন্ট গুলো তাদের রান্না বান্নার ব্যাপারে আজকে আরেকটি গবেষণা থেকে জানানো হয়েছে, গবেষণালব্ধ ফল থেকে, যে যুক্তরাষ্ট্রে মানুষের মধ্যে যে স্থূলতা, আকস্মিক মোটা হয়ে যাওয়া, এই মোটা হয়ে যাওয়ার কারণ হিসাবে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে এই সয়াবিন তেলের যথেচ্ছ ব্যবহার। এবং এই সয়াবিন তেলের মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষকে স্থূল করে দেয়, মোটা করে দেয়, এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে। তার কারণ যদিও মানুষের মধ্যে এটির গবেষণা এখনো চালানো হয়নি, ইঁদুরের মধ্যে গবেষণা চালিয়ে জানানো হয়েছে যে সয়াবিন তেল ব্যবহারের মাধ্যমে বেশ কিছু ইঁদুর তাদের স্বাভাবিক ওজনের চাইতে অনেক বেশি ওজন লাভ করে চাইলেন এবং এর ফলে তারা এই ধারণা আসতে শুরু করেছে। যদিও মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা শুরু হবে আগামী কিছুদিনের মধ্যেই, কিন্তু তারা এই ধারণা নিশ্চিত করছেন যে এর ফলে মনে হচ্ছে যে সয়াবিন তেলে স্থূলতা মানুষকে স্থূলকায় করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখে। এবং এই গবেষণাটি যুক্তরাষ্ট্রে চালানো হয়েছিল। এবং আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফাস্ট ফুডের ফাস্ট ফুড গুলোতে কিংবা বাংলা রেস্টুরেন্ট গুলোতে সয়াবিন তেলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে এবং এতে এই স্থূলতার আশঙ্কা করছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভার সাইডের একদল গবেষক। তারা এটি নিয়ে গবেষণা করেছেন, যদিও গবেষণাটি ইঁদুরের উপর চালানো হয়েছে, কিন্তু তারা মনে করছেন মানব দেহ এর প্রভাব প্রায় সমসাময়িক একই রকম হতে পারে। কারণ এটি সয়াবিন তেলের একটি প্রোটিন আছে এবং সেই প্রোটিন যখন বৃদ্ধি পায় মানুষের শরীরে, ইঁদুরের শরীরে, সেটি সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, স্থূলকায় করে দিয়েছে। সেই অ্যাসিডটা হচ্ছে একটি ইনোলেসিক অ্যাসিড এবং সেই অ্যাসিডের প্রভাবে স্থূলকায় হয়ে যায় এবং শরীর, এবং সেটি মানব দেহ সংক্রমিত হতে পারে এমন আশঙ্কা তারা করতে শুরু করেছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভার সাইডের বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট সোনিয়া ডুল এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে যারা বেরিয়েছেন বাসা থেকে, বাড়ি থেকে, তারা জানেন যে নিউ ইয়র্কে আজকে প্রচন্ড শীত এবং ইতিমধ্যেই কোল্ড ওয়েদার এবং সতর্কতা জারি করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। কোল্ড ব্লু ওয়েদার যেটাকে বলা হয়, কোল্ড, এবং সেটি হচ্ছে যে বিকেল 4টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত নিউ ইয়র্কে প্রচন্ড শীত অনুভূত হবে। প্রয়োজন না থাকলে কাউকে বাসা থেকে বের না, বাইরের বাসা এবং বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত এখানে শেষ করি। এটাকে কোড ব্লু বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, প্রথম ওয়েদার বিষয়ক, আবহাওয়া বিষয়ক সতর্কতা জারি করা হলো কোড ব্লু। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। অনেক শুনলাম। আমার মনে হয় যে এখানে কেউ কেউ খুশি হতে পারেন যে যেটা বললেন সবচেয়ে বড় জিনিস, যে এই যে এটা একটু পরে আলোচনা করি, আগে একটু জেনে নেই। একটা হলো যে থার্ড ওয়ার্ল্ড, তিনি যেটা বলেছেন ট্রাম্প, যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কাউকে নেওয়া হবে না। সে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারা, এটা কি বাংলাদেশের অন্তর্ভুক্ত কি না, এই সংজ্ঞা কি, এটা একটু জানতে হবে। আরেকটা হলো যে নাসাউ কাউন্টি যেটা বলছেন, নাসাউ কাউন্টিতে অবশ্য বাংলাদেশে প্রচুর থাকেন এখন, ওনাদের রিয়াকশন আমরা জানবো। বাট এটাতে একটা করতে পারেন যেটা ট্রাম্প, আমার মনে হয় যে সীমান্ত বেড়া যে দিয়ে দিতে পারেন, ওই যেভাবে ওয়াল দিয়েছিলেন মেক্সিকোর সাথে, ওই ওয়াল দিয়ে সবচেয়ে ওয়াল তিনি দিচ্ছেন না, রাস্তার উপরে তার তার ঝুলিয়ে তিনি ক্যামেরা বসাচ্ছেন। হ্যাঁ, কাঁটাতারে বেড়া দিবেন আর কি, কাঁটাতারে বেড়া দিবেন। কাঁটাতারে বেড়া তো দিতে পারেন না, এটা তো একই দেশ।
কাঁটাতারে বেড়া দেওয়ার সুযোগ থাকলে হয়তো দিতেন। আচ্ছা, না ওই যে কাঁটাতারে বেড়া বা ওয়াল নির্মাণের তো কালচার আছে, এবং কেউ কেউ আছেন আমাদের এখানেই যারা সাপোর্টও করেন এগুলো। ডিজিটাল ওয়াল বলা হয় এটাকে। ডিজিটাল ওয়াল স্থাপন করুন। আচ্ছা আচ্ছা, আরো মডার্ন। যাই হোক, আজকে সেট একটু কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফেসিয়াল রিকগনিশন। লাইসেন্স প্লেট গুলো ছবিতে এবং এই ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে যারা ড্রাইভার এবং যাত্রী তাদের ফেস গুলো ক্যাপচার করা সম্ভব হবে ফেসিয়াল রিকগনিশন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে যদি নিউ ইয়র্ক সিটিতে কেউ অপরাধ করে থাকে, পুলিশ কর্তৃক যদিও ফেসিয়াল টেকনোলজিটা এনওয়াইপিডিও ব্যবহার করে থাকে, তবে যথেচ্ছ ভাবে নয়। সেই ক্ষেত্রে সিভিল লিবার্টি এন্ড লিবার্টির যারা প্রবক্তা আছেন তারা বলেন যে এটি প্রাইভেসি অ্যাক্টের উপরে একটা চরম আঘাত। তা তো অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং এটা বললেও এখন আমাদের মানে যারা বলবে তাদেরকেও নাকি হুমকি দেওয়া হচ্ছে যে যারা এই ধরনের তারা নাকি গৃহ বিবাদের সূচনা করতেছে, ইভেন তারা যে সিটিজেন হয় তাদেরকেও নাকি তিনি দেখে নেবেন, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। এটা হওয়া দরকার, মানে যারা বিদ্বেষ সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা বিদ্বেষ ছড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে, এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিতেই পারেন সমাজে শান্তির জন্য, নিরাপত্তার জন্য। তা তো অবশ্যই। এখন ওনার সমালোচনা করে কি বিদ্বেষ ছড়ানো? না, সমালোচনা বিদ্বেষ না, সমালোচনা করবেন, কিন্তু বিদ্বেষ অন্য এক জিনিস। বিদ্বেষ হইলো সারা রাত্রে আপনি না ঘুমাইয়া তল্লাশি করে বাইর করবেন যে প্রেসিডেন্ট জিমাইতেছে কিনা, আপনি তার হাত কড়া পড়তেছে কিনা, মানে নানান ধরনের বিদ্বেষমূলক প্রচার। কোন গঠনমূলক রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা কিভাবে হবে, জিনিসপত্রের দাম কিভাবে কমবে, গ্যাসের দাম এই যে একটা সহনীয় পর্যায়ে আছে, সমস্ত আমেরিকা হাওয়া শুরু হয়ে গেছিল যে গ্যাসের দাম বেড়ে গেছে, এখন গ্যাসের দাম শুধু $3 নিচ্ছে সমস্ত আমেরিকা জুড়ে। তো এই যে স্বস্তির খবর, এগুলা দিয়ে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষের মধ্যে উদ্দীপনা রাখা, এইটা না করে যে সকালে উঠে মানে দেখবেন এক ধরনের মিডিয়া আছে ট্রাম্প জিমাইতেছে, মানে মানে এই সমস্ত কি বিদ্বেষ না? এই ধরনের মানে এই ধরনের বিদ্বেষ ট্রাম্প যদি জিমান, আমি তো মনে করি এটা বিদ্বেষ। মানে দেশের অধিকাংশ মানুষ যারা নেতা মনে করছে তার বিরুদ্ধে আপনি সর্বক্ষণ লেগে থাকবেন কারণে এটা বিদ্বেষ। এটা বিদ্বেষ না, বিদ্বেষ হলো যে উনি তো দায়িত্ব যখন নিয়েছেন তখন বলছেন আমি 24 আওয়ার্স আমি দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব 24 আওয়ার্স, রাইট? এর মধ্যে তিনি জীবনে শুরু করেন কাজের মধ্যে, তাই এটা নিউজ হইতে পারে, এটা বিদ্বেষের কি আছে? না, নিউজ হবে। এখন এইটা তো আপনি ডিফাইন করলে হবে না। তাই স্যার আমারে জীবনে যতজনে গালি দিছে, গালি দিয়ে কয় আপনার ভালোর জন্য গালি দিছি, আমার ভালো তারে ঠিক করার জন্য কে দিছে? আমার ভালো তো আমি বুঝবো। আচ্ছা, আপনি দেখবেন যত অসুবিধা নেই, দ্যাটস ওকে। আমরা অন্য একটা বিষয় আলোচনা করি। আমি প্রথমেই যাই রহমান জিল্লু। আজকে আমাদের যে খবরটা আমি দেখলাম, বাংলাদেশের খবর, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং আজকে বিএনপি মহাসচিব তিনি বলেছেন যেটা, যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কোট আনকোট। এই খবরটি যুক্তরাষ্ট্রের মানে বাংলাদেশের সমস্ত মিডিয়াতে ছাপা হয়েছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছে দোয়াও চেয়েছেন। আপনার কাছে হোয়াট ইজ দ্য লেটেস্ট আপনার কাছে জানতে চাই। তারপরে ডক্টর মুজিবুর রহমান মজুমদার আমাদের সাথে আছেন, ওনার কাছ থেকে একটু মেডিকেলি এটার মানে কি কি প্রবলেম হতে পারে এই বিষয়টি জানার চেষ্টা করব। জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে এই টাইম টেলিভিশনকে এবং এই প্যানেলে আরো যারা রয়েছেন, জনাব আবু তাহের সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অত্যন্ত দুঃখজনক যে দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। মোটামুটি আমরা সবাই কম বেশি জানি যে তার ফুসফুসের একটা সমস্যা হচ্ছিল, খুব প্রকট সমস্যা হচ্ছিল শ্বাস প্রশ্বাসে, যার জন্য তিনি শেষবারের মতো হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে নিউমোনিয়া আক্রান্ত হন, এবং আগেও তার লিভার এবং অন্যান্য সমস্যা রয়েছে, তার ডায়াবেটিসের সমস্যা দীর্ঘদিন রয়েছে, আরো অন্যান্য সব সমস্যা মিলে একটা জটিল আকার ধারণ করেছে। এবং সর্বশেষ যেটা আমাদের মহাসচিব সাহেবের কথা কোট করেছেন আপনি, যে
খুবই সংকটাপন্ন অবস্থা। আমি ঢাকায় খোঁজ নিয়েছি, আমরা সবাই দোয়া করছি। আলোচনা চলছে যে সম্ভব হয় কিনা খুব দ্রুত সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার জন্য, বাট এটা ডিপেন্ড করে তার শারীরিক অবস্থার উপরে, যে তিনি সেখানে যাওয়ার মতো তার অবস্থা রয়েছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে। সে যদি সম্ভব হয় তাহলে সরকারও সর্বাত্মক সহযোগিতা করবেন। আর তার যে মেডিকেল টিম, সেই টিমের সাথে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সেই টিমের সদস্য। তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, আপডেট জানছেন। আর আমরা দেশবাসী সবাই দোয়া করছি। আর একটা কথা এখানে আমি উল্লেখ করতে চাই যে তার আজকের যে অবস্থা, মানুষের শারীরিক অবস্থা কখন কোথায় কি হবে আল্লাহই জানেন, তারপরও কিছু কিছু বিষয় চলে আসে। তার আজকের যে অবস্থা, এর জন্য আমি যে পতিত সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা, তাকেও আমি দায়ী করব। কারণ একটা মিথ্যা প্রতিহিংসামূলক মামলা দিয়ে তাকে 6 বছর কারান্তরীণ করে রাখা হয়েছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত করে তাকে অনেকটা তার অসুস্থতাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তখন তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল। এক পর্যায়ে বিএনপি থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছিল যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সুযোগটাও তাকে দেওয়া হয়নি, বরং তাচ্ছিল্য করে অনেক ধরনের কথা বলা হচ্ছিল। তো আজকের তার যে এই সংকটাপন্ন অবস্থা, এর জন্য অনেকটা দায়ী এই পতিত স্বৈরাচারের সরকার প্রধান আমি মনে করি। তো আমরা দেশবাসী এবং আমরা সবাই দোয়া করছি যে গণতন্ত্রের পক্ষে সারা জীবন যে মহিষী মহিলা নেতৃত্ব দিয়েছেন, আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, দেশের জন্য কাজ করেছেন নিরলসভাবে, সৎভাবে, এবং আজকে দলমত নির্বিশেষে দেশের প্রত্যেকটা নাগরিক তাকে শ্রদ্ধা করেন। সেই মহিলা, সেই নেতৃবৃন্দ, সেই নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আল্লাহ নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, সেই দোয়া দেশবাসী করছেন, আমরা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো লাইনে আছেন, আমি দেখতে পাচ্ছি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনার কাছে একটু যেতে চাচ্ছিলাম। উনি সম্ভবত অন্য কারোর সাথে কথা বলতেছেন। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা দেখি উনি যখন ফ্রি হবেন তখন কথা বলবো। বাট এর আগে একটু জেনে নেই, জনাব আমিন মেহেদি এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনারা তো আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, উনি আসছেন। জনাব মুজিবুর রহমান মজুমদার, সো ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি তো শুনলেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার কথা, বাট আপনি তো এর আগেও একজন ফিজিশিয়ান হিসেবে কিছু ক্লোজলি, অনেকেই আপনার খুব ঘনিষ্ঠ যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত। হোয়াট ইজ দ্য লেটেস্ট? আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম জিল্লু, অনেকদিন পরে দেখলাম জিল্লুকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজিব ভাই, থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে দর্শকের জন্য বলছি, ম্যাডামের আসলে যেটা আছে ওটা হলো সিরোসিস অফ লিভার, যেটা কারণে ওনার পেটে প্রায় পানি জমে যেত এবং ওখান থেকে লাঙেও পানি আসতো, মানে আপনার লাঙের যে চেস্ট ক্যাভিটি, ওখানে আমরা বলি পুরো ফিউশন হতো। তো গত বছর বা তার আগের বছর যে আপনি এখানে জন হপকিন্স থেকে যে ওরা একটা ছোট একটা সার্জারির মতো করেছিল, যেটাতে আপনার লিভারের ভিতর দিয়ে একটা টানেলের মতো তৈরি করে দিয়েছিল, যাতে করে পেটের থেকে পানিটা ডাইরেক্টলি ব্লাডের থ্রুতে আপনার হার্টে চলে যায়, যাতে করে এটা পেটে অ্যাকুমুলেট না করে। তো ওটাকে বলে আমরা এক ধরনের স্ট্যান্ড বলি। তো ওটা করে দেওয়া হয়েছিল, কিন্তু লিভার যে প্রোগ্রেসিভলি আপনার সিরোটিক লিভার, এটা তো কন্টিনিউ করে গেছে। তো এখন যেটা আমি যতটুকু জানি মুহূর্তে, যে ওইটা হয়তো ঠিকভাবে ফাংশন করছে না এবং এটা আরো পানি অ্যাকুমুলেট করতেছে, লাঙে পানি যাচ্ছে, এবং তার থেকে হয় কি যে আপনার ইনফেকশন বা সেপসিস বলে এগুলো হয়, ব্লাড প্রেশার কমে যায়, নানা রকমের লিভার ফেলিউর দিকে প্রোগ্রেস করে। তো ওনার কন্ডিশনটা যেটুকু আমি লেটেস্ট করছি যে ক্রিটিক্যাল। আমি গত কয়েক ঘন্টা থেকেই চেষ্টা করতেছি বাংলাদেশে। আজকে এই আপনার ইন্টারনেট কানেকশনটা খুব পুয়ার, কয়েকবারই যোগাযোগ হয় কিন্তু লাইনটা ড্রপ করে যায়। একদম আজকে কি অবস্থা এটা আমি জানতে পারিনি।
একটু আগে আমি যে গিয়েছিলাম, আসলে ঢাকা থেকে কল করছিল ডক্টর রফিক, যে স্বাস্থ্য বিষয়ের সম্পাদক। তো সে ওই বারবারই চেষ্টা করতেছে আমাকে, সে কোনোভাবে লেটেস্ট নিউজটা পাইনি, আমি যোগাযোগ হচ্ছে না, বারবার লাইনে ড্রপ করে গেছে। এর মধ্যে যদি আবার সে কল করে তো আমি জানতে পারবো, তাহলে আপনাদের সবাইকে শেয়ার করতে পারবো। তো গতকাল পর্যন্ত যে জানি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, গিভেন ওনার এইজ এবং ওনার আরো কিছু ডিজিজ আছে, যেমন ওনার সিভিয়ার রিমাটেড আর্থ্রাইটিস আছে। নানা কারণে ওনার ওভারঅল শারীরিক অবস্থা ভালো না, এবং এই লিভার ফেলিউরের প্রবলেমে মানে ওনাকে এই ক্রিটিক্যাল ফেজ থেকে কিভাবে কি হবে, ডাক্তাররা খুবই চিন্তিত যে উনি আদৌ সার্ভাইভ করবেন কিনা, সেটা নিয়ে খুব শঙ্কায় আছে এখন সবাই। তো দেখা যাক, আল্লাহর করে সবকিছু, সবাইকে দোয়া করতে বলছে, দেশে বিদেশে সব জায়গাতেই অসংখ্য গুণগ্রাহী আছেন। সবাইকে উনি এবং পার্টির পক্ষ থেকে তারেক সাহেব এবং মির্জা ফখরুল ভাইয়া বলছেন সবাই যদি ওনার জন্য দোয়া করেন। আল্লাহর উপরে সবকিছু ডিপেন্ড করে, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো নিশ্চয়ই ভালো আবার সুস্থভাবে ফিরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরাও সবার কাছে দোয়ার প্রার্থনা জানাই যেন ওনার জন্য দোয়া করা হয় ওনার সুস্থতার জন্য। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার, থ্যাংক ইউ জনাব জিল্লুর রহমান জিল্লু সময় দেওয়ার জন্য। বাট কোনো আপডেট থাকলে আশা করি আপনি আমাদের জানাবেন, যদি ইফ ইউ গেট এনি আপডেট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব আমিন মেহেদি এবং জনাব জাহাঙ্গীর আলম, আপনাদের কাছে একটু যাই। জনাব আমিন মেহেদি, আজকে অ্যাস্টোরিয়াতে আপনার মেরি জুবায়দা, যিনি অ্যাসেম্বলি প্রার্থী, তার সমর্থনে জন লু একটা এন্ডোর্সমেন্ট করেছেন, একটা বিগ র্যালি হয়েছে আপনাদের, এবং আমি সেই র্যালির সম্পর্কে একটু জানতে চাই। আপনারা সেখানে ছিলেন, আপনারা অর্গানাইজার ছিলেন এটার। বাট তার আগে আজকে অস্ট্রেলিয়ার যে র্যালিটি হলো, র্যালিটির একটু ভিডিও আমরা দেখে নিই, নিউজ ভিডিও, তারপরে আপনাদের সাথে কথা বলছি। একটু ভিডিওটা দেখে আসি আমরা। Mary Jobida! Mary, 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 Mary. অ্যাস্টোরিয়াবাসী এখন স্বপ্ন দেখে আগামীতে মেরি জুবাইদা হবে ডিস্ট্রিক্ট 36-এর অ্যাসেম্বলি মেম্বার। She's been in the community for so long. She's an immigrant. She established herself here. She got an education, raised her family. She's been a journalist. She's been a community activist. She's exactly what we need in representation in state government. So I'm very proud and honored to endorse Mary Jobida to be the next state assembly member here. এই ক্যাম্পেইন শুধু জনসমাগম নয়, উচ্ছ্বাস আর আনন্দে ছিল পরিপূর্ণ। That the man who is coming to endorse us today is my beloved brother John Lu. It makes me no reason not to come. Yes. Because this man is a history by himself. Also, when I speak to her, she's a woman of intelligence. She's a mother, she's a wife certainly, but she's an activist and she is an educator. She's everything. She's everything. So there is no reason for me. And Mary Jobida is the perfect person that we need to represent this district. In Albany, she will fight for all of our rights. She will fight for healthcare. She will fight for education. She will fight for parents. She will fight for housing. So we need to do the work to elect her. She is one of the most beautiful people, one of the most powerful people that I've ever met. And I'm in full support of Mary Jobida for State Assembly District. বাংলাদেশিদের এগিয়ে যাবার স্বপ্নে মেরি জুবাইদা এখন অনেকের কাছে আইডল। City Board of Education Committee Chairman. And he's a great man and he's a very good, lovely, our community. We are very proud of to be introducing our Mary Jobida today. Bangladesh community happened. We have mini Bangladesh in every part of the city. But we went to and meet with him. We said, John, this bill been neglecting in the Senate. Now you are our representative. And he said, Joinal, don't worry, it will be passed. And bill was passed, nothing negative against. All our community is united to stand for the Mary Jobida. নির্বাচিত হলে অ্যাস্টোরিয়াবাসীর স্বপ্ন পূরণ করবেন মেরি জুবাইদা। তার কণ্ঠে ছিল এমনই প্রতিশ্রুতি। এই র্যালিতে সেনেটর জন লু আমাদের ক্যাম্পেইনকে এন্ডোর্স করেছে। এটা আমাদের ক্যাম্পেইন, কারণ আমাদের স্ট্রাগল তো শুধু আমরাই জানি। আমাদের ইলেক্টেড অফিসিয়াল চেঞ্জ হয়, কিন্তু আমাদের স্ট্রাগলগুলি সবসময় ইগনোরড হয়, এবং সেই স্ট্রাগল আমাদের ওয়ার্কিং ক্লাস কমিউনিটির স্ট্রাগল।
যে স্ট্রাগল আমাদের বাংলাদেশিরা, আমরা ওয়ার্কিং ক্লাস পিপল, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের স্ট্রাগলগুলি যদি আমরা আলবানিতে সমাধান করতে চাই তাহলে আমাদের কাউকে সেখানে যেতে হবে। ক্যাম্পে অংশগ্রহণকারীরা মনে করেন গর্বিত এই বাঙালি নির্বাচিত হলে গর্বিত হবে বাংলাদেশ। মেরি জুবাইদার সন্তানও এই ক্যাম্পেইনে ছিলেন সক্রিয়। মাকে নিয়ে গর্বের সীমা ছিল না তার। Think about the community and everything. I know that she has sincere goal and dream to give back and make it a better place. জয়ের ব্যাপারে বিশ্বাসী মেরি জুবাইদা ও তার সমর্থনকারীরা। বাংলাদেশি কমিউনিটি সহ সবার সমর্থন চেয়েছেন তারা। এই সময় সুগা রায়, ইমাম শমশের আলী, জাবেদ উদ্দিন, সোহেল আহমেদ, জয়নাল আবেদিন, ফখরুল আলম, আমিন মেহেদি, সৈয়দ আলামিন রাসেল, ডাক্তার ওয়াজেদ এ খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। থ্যাংক ইউ ফর দ্য রিপোর্টিং। প্রথমে শুরু করি জনাব জাহাঙ্গীর আলম। সো আজকে তো আপনি ছিলেন ওয়ান অফ দি, অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আপনি। আপনাদের আজকে যে এন্ডোর্সমেন্ট, গ্যাদারিং সব কিছু মিলিয়ে, এবং আপনি জানেন যে সেট জোহরান মামদানির সিট যেটা ওপেন হয়ে যাবে আগামী 1 তারিখ, এবং এইখানে বাংলাদেশ হিসাবে মেরি জুবাইদা ক্যান্ডিডেট। সো আপনাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম কেমন হলো আপনাদের? হাউ ইট ইজ? থ্যাংক ইউ তাহির ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি প্রথমেই অন্য যারা আছেন, আমিন মেহেদি ভাই সহ অন্য যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে তাহির ভাই আমি বলি যে আজকের এই ইন্ডোর্সমেন্টটা শুধু ইন্ডোর্সমেন্টই নয়, এটি হচ্ছে একটি ঐতিহাসিকভাবে, আমি যদি বলি যে এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ এখানে যিনি আজকে ইন্ডোর্সমেন্টটা দিয়েছেন আজকে আমাদের এই র্যালিতে, তিনি হচ্ছে, যদিও সবাই জানে, আমি আরেকবার স্মরণ করতে চাই, তিনি একজন ফার্স্ট এশিয়ান আমেরিকান যিনি হচ্ছে আমেরিকার একজন সিনেটর নির্বাচিত হয়েছেন। এটা অবশ্যই আমাদের জন্য একটি ঐতিহাসিক বিষয়। পাশাপাশি উনি ঐতিহাসিকভাবে আজকে যে মেরি জুবাইদা আমাদের সিস্টার, ওনাকে যে ইন্ডোর্স করেছেন, এটাও একটি ঐতিহাসিক ঘটনা। কারণ আজকে আমাদের নিউ ইয়র্ক সিটির এই কুইন্সে কখনোই আমাদের বাংলাদেশের থেকে কোনো কাউন্সিল মেম্বারকে উনি কখনো ইন্ডোর্স করেন নাই। সো এটা অবশ্যই আমাদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, এবং এটা আমাদের জন্য একটি অনুপ্রেরণা হবে যে আমাদের, সিন্স উনি একজন সিনেটর, ডেফিনেটলি এই কমিউনিটি সহ, নিউ ইয়র্ক সহ, স্পেশালি কুইন্সে, যেহেতু উনি কুইন্স থেকে নির্বাচিত, একটি বিশাল একটা ইম্প্যাক্ট জন লুর আছে। সো এটাকে আমরা হচ্ছে মেরি জুবাইদার এই সামনে যে নির্বাচন, ওনার অ্যাসেম্বলি মেম্বারের জন্য যে নির্বাচন আগামী আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে, এটি একটি যুগান্তকারী ঘটনা, এবং এই ঘটনাটা আমাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে এটি অবশ্যই একটি পজিটিভ একটি প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। পাশাপাশি আপনি জানেন যে আমরা প্রতিবারই আমরা যে কথাটাই বলে আসছি যে আমাদের কমিউনিটি থেকে, আমাদের শুধুমাত্র বাংলাদেশি নয়, আমাদের সারা আমেরিকাতে, শুধু নিউ ইয়র্ক নয়, আপনি যদি দেখেন যে আমাদের এশিয়া থেকে আমাদের সত্যিকার অর্থেই আমাদের প্রতিনিধিত্ব একদমই কম। সুতরাং আমাদের মিশনটা হচ্ছে যে আমরা ইনক্লুসিভ পর্যায়ে, যে আমরা হচ্ছে আমাদের তরফ থেকে, আমাদের বাংলাদেশি শুধু নয়, যারা এই প্রজন্মে, যারা আমাদের জানেন যে প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, আমরা তৃতীয় জেনারেশন আমরা চলছে, আমাদের এখন নেতৃত্ব দরকার। যেটা মেরি আপু বলেছেন যে আমাদের আলবানি গিয়ে আমরা যে বঞ্চিত, আমরা যে ইমিগ্রান্ট হিসেবে বারবারই হচ্ছে আমরা বিভিন্ন, আমাদের বাসস্থান, আমাদের চিকিৎসা, আমাদের খাদ্য, আমরা শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে যে আমরা বঞ্চিত হচ্ছি, এটার জন্য একটা ইউনিভার্সাল যে একটা রাইট, ইউনিভার্সাল একটা ফাইট যে আমাদের কমিউনিটি থেকে আসা দরকার, সেটা অবশ্যই বাঞ্ছনীয়। এবং এই কারণেই হচ্ছে আমাদের আজকে আপনি দেখেন যে আমাদের যারা আমরা জোহরান মামদানির আমরা ক্যাম্পেইন করেছিলাম, কুইন্স থেকে, ব্রুকলিন থেকে এসেছেন, কুইন্স থেকে এসে, জামাইকা থেকে, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এসে, আমরা সমবেত কণ্ঠে আমরা একটাই হচ্ছে আমাদের দাবি যে আমাদের এই অ্যাস্টোরিয়া, এই যে ডিস্ট্রিক্ট 36, এখানে একটি ঐতিহাসিক একটা এই কাউন্সিল, এই পজিশন ডিস্ট্রিক্টটা একটি ইম্পর্টেন্ট, বিকজ এখানে আপনি জানেন যে এখানে জোহরান মামদানি
এখান থেকে কাউন্সিলর মেম্বার নির্বাচিত হয়েছিলেন। তো আমরা চাইব যেটাকে আরেকটি বার আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে, যে আমরা যেহেতু জোহরান মাহমুদিন এই আসনতে কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়ে সে মেয়র নির্বাচিত হয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছেন, সুতরাং আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা সবাইকে, আমাদের বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটি, আমাদের মুসলিম কমিউনিটি সহ এশিয়ানরা যারা আছেন এখানে, বর্ণ ধর্ম নির্বিশেষেই আমাদের সবার প্রতি একটি আহ্বান থাকবে যে আজকের এই যে এন্ডোর্সমেন্ট এটি একটি আমাদের অনুপ্রেরণা, এবং এই অনুপ্রেরণাকে সামনে রেখে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মানুষের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট দরকার, আমাদের ফান্ড রাইজ করতে হবে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে সবাই আসুন, আমরা সম্মিলিতভাবে আমরা মেরি জুবাইদাকে আমরা সাপোর্ট করি এবং একটি নতুন করে আরেকটি ইতিহাস সৃষ্টি করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু হোল্ড করে আমরা দেখি আমিন মেহেদী ভাই। আমিন মেহেদী, আপনি তো এই এলাকারই বাসিন্দা যেখান থেকে ইলেকশন হচ্ছে এবং আপনি দীর্ঘদিন থেকে কমিউনিটি সার্ভিস করে আসছেন। সো আপনারা এই যে এই ক্যাম্পেইন, যেটা মনে করা হচ্ছে যে এস্টোরিয়া বাংলাদেশিদের প্রথম হাব ছিল, এবং এই এস্টোরিয়া থেকে আপনারা বলছেন যে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। সো আপনারা কীভাবে মোবিলাইজ করছেন? এবং আজকে আরেকটা প্রণিধানযোগ্য বিষয় ছিল যে নিউ ইয়র্ক সিটির অত্যন্ত প্রভাবশালী ইমাম আপনার শামসে আলী, তিনি আজকে এন্ডোর্স করতে এসেছিলেন, তিনি এন্ডোর্স করেছেন। তিনি নিউ ইয়র্ক সিটির অত্যন্ত প্রভাবশালী একজন ইমাম মুসলিম কমিউনিটির। আপনারা কিভাবে মোবিলাইজ করবেন আমিন মেহেদীর কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম তাহের ভাই, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, প্যানেলিস্ট যারা আছেন। আমি সবার আগে আমাদের যে দুঃসংবাদটা শুনলাম, আমাদের বিএনপি নেত্রী উনি ইসে আছেন, তো ওনার জন্য আমরা সুস্থতা কামনা করছি। আর সবাইকে, প্যানেলিস্ট যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর দর্শক যারা আছেন আপনাদেরকেও শুভেচ্ছা। আজকে যে ব্যাপারটা আমাদের ওখানে হলো সেটা আমার খুব ভালো লেগেছে, যে আমরা জোহরান মামদানির জন্য যেমন সবাই চলে আসতে পারছিলাম, আমরা আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্রুকলিন থেকে ভাই বোনেরা আসছে, আমাদের ব্রঙ্কস থেকে আসছে, আমাদের জামাইকা থেকে আসছে। তো এইভাবে আমরা যদি আমাদের এই যে এটা, আমি কিন্তু অ্যাস্টোরিয়ার বাসিন্দা, আমি ডিস্ট্রিক্ট 36 এর একজন ভোটার। আমি ডিস্ট্রিক্ট 36 এর যে কমিউনিটি বোর্ড 1 আছে সেখানে কমিউনিটি বোর্ড এডুকেশন, ইউথ অ্যান্ড লাইব্রেরি কমিটির আমি চেয়ার। তো আমি একমাত্র মানে অফিসিয়ালদের মধ্যে ধরেন আমার একবারে নিম্ন পর্যায়ে যেখানে আছি সেখানে আমি একজন প্রতিনিধি আছি। সো আমি চাই আমাদের এই মেরি জুবাইদা, উনি কিন্তু জেসিকা রামোসের প্রতিনিধি হয়ে সবসময় আমাদের কমিউনিটি বোর্ডে মানে আসতেন। তো উনি কিন্তু সব পুরো ব্যাপারটা, এখানকার ব্যাপারগুলো সব জানেন। উনি এখানে গতবার ডিস্ট্রিক্ট 37-এ যেহেতু রিডিস্ট্রিক্টিং হয়েছে, এই জন্য এখন উনি ডিস্ট্রিক্ট 36 এর ক্যান্ডিডেট হতে পারতেছেন। তো উনি গতবারও আমরা দেখেছি ওনার পটেনশিয়ালিটি, উনি অলমোস্ট জিতে গেছিলেন। তো এইবার আমরা যদি এই যে আজকে যেভাবে আসলাম আমাদের কমিউনিটি, আমরা সবাই যদি এইভাবে আমরা উনার জন্য আগে আসি, আমার ফান্ড রেজিং বলেন, আপনার ফোন ব্যাংকিং বলেন, কিংবা আমাদের ডোর নকিং বলেন, আর আমাদের ইয়ং জেনারেশনকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি আমাদের এই কাজটাতে, তাহলে আমাদের যেই লক্ষ্য সেখানে অবশ্যই আমরা পৌঁছতে পারবো, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু এখানে হয়েছে কি, সবাইকে একটু আন্তরিক হতে হবে, শুধু কথা বলেই শেষ করা না, কাজেও যেন আমরা থাকি। যেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের লাগবে, সেরকম আমাদের কিছু চ্যালেঞ্জও হতে পারে। যেমন আমি আশা করতেছিলাম যে হয়তো যেমন আমাদের একটা বড় চ্যালেঞ্জের মধ্যে যেন আমাদের আরেকজন মুসলিম ক্যান্ডিডেটের আমরা পাচ্ছি। তো ওইটা আর কি আমি মনে করব যে আমি শুরু থেকে তো আমি এটাকে কিন্তু খুব পজিটিভ ভাবলেই নিচ্ছিলাম, কিন্তু এখন আমার চ্যালেঞ্জটা হয়তো আমাদের জন্য একটু বড় হয়ে যাবে। কারণ যখন আমাদের দুই কমিউনিটির, আমাদের কমিউনিটির আরেকজন মানে আমাদের মুসলিম কমিউনিটি, যেটা আমরা যেটা নাকি ওনাকে সাউথ এশিয়ান বানাতে পারতেছিলাম, মুসলিম বানাতে পারতেছিলাম, যেটা আমরা জোহরানের বানিয়েছিলাম, ওইভাবে আমাদের একটা ক্যাটাগরিতে আমাদের আবার আমাদের নিজেদের মধ্যেই প্রতিনিধিত্ব করতে হবে। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, আমাদের চ্যালেঞ্জটা একটু যেমন বেশি, সেই ক্ষেত্রে আমাদের এফোর্টটাকেও বেশি দিতে হবে। তো তারপরেও আমি উনার ব্যাপারে অনেক আশাবাদী। উনি একজন নোন পারসন, দ্যাট এই পোস্টে গিয়ে ওনাকে কি কাজ করতে হবে, শি নোজ দ্যাট ভেরি ওয়েল। শি ওয়াজ দেয়ার এন্ড শি ইজ লিভিং দেয়ার, শি ইজ উইথ দ্যাট এভরি ডে। আজকে ওই যে যারা
আমাদের আফ্রিকান আমেরিকান যে কমিউনিটি, আমাদের ওই হাউজেস, অস্ট্রেলিয়া হাউজেস থেকে যারা আসছে, ওরা নিজেরা বলেও গেছে যে প্রতিদিনই শি ইজ গোয়িং দেয়ার, শি ইজ talking with them. So those are the good word that you can spread, then we can just achieve that. And another thing that আমাদের যে গ্রিক কমিউনিটি আছে, আমাদের ওদের সাথেও আমাদেরকে রিচ করতে হবে। তো তাহলে হয় কি, আমরা এই যে ভাইব্রেন্ট যতগুলি কমিউনিটি আছে সবার কাছ থেকে, আমাদের বিশেষ করে আমাদের স্প্যানিশ যে ভাই বোনেরা আছে, স্প্যানিক যারা আছে, যে ওদেরও কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমাদের এই ডিস্ট্রিক্টে ওরা থাকে কিন্তু। তো আমরা যদি সবগুলো কমিউনিটিকে আমরা রিচ করতে পারি আর সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, তো আমরা আশা রাখি যে আমরা সাকসেসফুল হতে পারবো। তো এই ব্যাপারে আমি সবার সহযোগিতা চাইবো, যে আমরা এই প্রথম যে আমরা অ্যাসেম্বলিতে কাউকে একজনকে আমরা পেতে যাচ্ছি, সেখানে আমরা যদি ওনাকে বের করে আনতে পারি আমাদের কমিউনিটির জন্য, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আর আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ আমরা এখানে সাকসেসফুল হব, কিন্তু আমাদের সবাইকে আন্তরিক হতে হবে এবং সবাইকে আমাদেরকে এফোর্ট দিতে হবে। এটা থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তাহের ভাই। আরেকটা শেষ করার আগে যেহেতু ইব্রাহিম চৌধুরী ভাই এখানে আছেন, আমি গত কয়েকদিন আগে ইব্রাহিম চৌধুরী ভাইকে খুব স্বাচ্ছন্দ্যে কথা বলতে দেখছিলাম, যে তাহের ভাই নাই, উনি কথা বলতেছিল। সেদিন কিন্তু আপনি আবার বিশন থেকে কোথা থেকে আবার এসে ওনাকে একটু ডিস্টার্ব করছেন। হি ওয়াজ সো আপসেট ফর দ্যাট। আমি ওইটাকে ওই দিন কিন্তু আমি কিন্তু এই করতেছিলাম, ইব্রাহিম ভাই যে এরকম কমফোর্টেবলি আজকে তাহের ভাই নাই, তো উনি একটু ফাঁকা আমাকে বল দিতে যাচ্ছিলেন, আর সেখানে মনে হলো যে আপনি কাবাব মে হাড্ডি বান গিয়া, আপনি ওইখানে জয়েন করছেন। তো ইব্রাহিম ভাই, আই এম সো সরি ফর দ্যাট। ওই দিনটা আপনার একটা শুধু দিন ছিল, আপনি কত খুশি ছিলেন, কেমন ভাবে কথা বলতেছিলেন, আবার মাঝখান থেকে তাহের ভাই এসে গেছে, আপনি তো একবারে পুরো ইতস্ততা হয়ে গেলেন। তো অনেক ধন্যবাদ ভাই। এই যে আমার স্ট্রাগলটা আপনারা যে বোঝেন, এটার জন্য আই এম সো গ্ল্যাড, আই এম সো গ্রেটফুল টু দ্যাট। অনেক সময় হয় কি যে ইব্রাহিম ভাইকে অনেক কিছু ফেস করতে হয়, যে একা একা ফেস করেন, মানে এরকম মনে হয় আর কি আমাদের, যে যুগে যুগে সত্য বলার জন্য মানুষ এভাবে ট্রাই করছে। সো আমিও কিছু বলতে যাচ্ছেন না? জিল্লু তো তার নেত্রী সম্বন্ধে বলছেন, আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। জি প্লিজ শুনেন, আমরা আমাদের রাজনৈতিক জীবনের, আমি সারাটা জীবন বেগম খালেদা জিয়ার রাজনীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এই মানুষটার সম্বন্ধে কখনো অশ্রদ্ধা পোষণ করে নাই। বাংলাদেশের রাজনীতিতে উনি রাজনীতির জন্য প্রস্তুত হয়ে আসেন নাই। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে জানতাম, কিন্তু রাজনীতিতে এসে এই নারী বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা রাজনৈতিক ভাবে তার সমালোচনা করেছি, জিল্লুরা এক মাঠে বক্তৃতা দিয়েছেন, আমরা আরেক সময় দিছি, কিন্তু খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে কেউ স্বীকার করতে পারে না। তিনি একটা ঐক্যের প্রতীক বৃহত্তর জনগোষ্ঠী, এবং আজকে তার এই সংকটাপন্ন জীবনে আমি মনে করি তার ছেলে তারেক রহমান, মায়ের এই অবস্থায় একটা ছেলের জন্য এর চেয়ে বড় কিছু নাই। যদি কোনো বাধা অদৃশ্য থাকে, আমার মনে হয় সন্তান তার মায়ের কাছে ফিরে আসার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, সরকারের সে ব্যবস্থা নেওয়া হোক। আমরা রাজনীতি উনি করেছেন, উনিও মহামানবী ছিলেন না, ওনার সমালোচনা থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের খুব অল্প কিছু মানুষকে নিয়ে আমরা শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এই মানুষটার যে আমরা শ্রদ্ধার সাথে কথা বলে সমালোচনা করেছি, করেও যাব, কিন্তু তার আজকে রোগমুক্তি হোক, এবং এই সময়ে তার এই সংকটাজনক সময়ে আমরা তার সুস্বাস্থ্য বা তার আশু রোগ মুক্তির জন্য অথবা তার প্রশান্তির জন্য আমরা সবাই কামনা করব। এটাই। থ্যাংক ইউ সো মাচ। জি জিল্লু ভাই কিছু বলতে যাচ্ছিলেন বোধহয়? থ্যাংক ইউ খোকন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে, আরো প্যানেলের যারা বলেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর অনুরোধ করবো সবাইকে দোয়া করার জন্য, যাতে আল্লাহ ওনাকে যাতে শিফা দান করেন। আমিন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো আমিন ভাই, সো আপনাদের তো বা জাহাঙ্গীর ভাই, আপনাদের তো নেক্সট আপাতত কোনো প্রোগ্রাম নেই, এখন আপনারা ক্যাম্পেইন শুরু করবেন, ডোর নকিং করবেন, এগুলোই তো আপনাদের কাজ এখন, রাইট? আমি একটু অ্যাড করতে চাচ্ছি তাহের ভাই, ধন্যবাদ। যে আপনি বলেছিলেন যে আমাদের ইমাম শামসে আলী আমাদের একজন সত্যিকার অর্থে হচ্ছে উনি নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য গ্রেট ইসলামিক স্কলার। সো এটা আমাদের জন্য একটা বিশেষ একটা পাওয়া যে ইমাম শামসে আলী যে আমাদেরকে ইন্ডোর্স করেছেন আমাদের মেরি জুবাইদা আপুকে। এটা একটি সত্যি, ওনার প্রত্যেকটি শুধুমাত্র যে কুইন্সে নয়, সমগ্র নিউ ইয়র্কের প্রতিটি জায়গায়, প্রতিটি মসজিদে
ওনার একটা, এবং নট অনলি ওনার ইন্টারফেথ কমিউনিটিতে ওনার একটা মারাত্মক একটা অ্যাকসেপ্টেন্স আছে। আমরা এটা আমাদের জন্য সত্যি একটি প্লাস পয়েন্ট, এবং এটাকে আমরা কাজে লাগাতে পারবো। সো ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে এসে, আজকে আমাদের এই র্যালিতে এসে, আজকে ইন্ডোর্স প্রোগ্রামে এসে আমাদেরকে ইন্ডোর্স করার জন্য ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমিন মেহেদী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তাহের ভাই, আমি একটা মিনিট, আমি ওই যে আজকে রেডিতে যাওয়ার কথা ছিল আমারও, আমাকেও জাবেদ বা সবাই দাওয়াত দিয়েছিলেন, আমি নিউ ইয়র্কের বাইরে থাকা যেতে পারিনি। যদিও আমি আমিন ভাইদের মতো ওই কনস্টিটিউশনে নাই, তারপরে আমাদের সকলের সমর্থন আছে যে মেরি জুবাইদা যেন আমাদের এই প্রতিনিধিত্ব করতে পারেন, বিজয়ী হয়ে আসেন, সেই দোয়া এবং চেষ্টা থাকবে আমাদের সকলের। ধন্যবাদ। জিল্লু ভাই, আমরা সবাইকে চাই আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এটা যেন আমরা সবাইকে নিয়ে করতে পারি, সেটার জন্য আজকে আমাদের জন্য আমি বলবো এটা খুব ভালো দিন যে আমরা একজন ইমামকেও আমাদের সাথে পেয়েছি। তো এইভাবে আমরা সর্বস্তরের মানুষদেরকে আমরা যেন সাথে করে নিয়ে যেন আমরা এই সবাই মিলে যদি আমরা এফোর্ট দিই, there is no doubt আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে সাকসেসফুল হতে পারবো, আমরা বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন নাজমুল ভাই? অলরাইট, ওকে। সো ইব্রাহিম সিরকুন, তৃতীয় বিশ্বের কথা যেটা বলছেন ট্রাম্প, এটা কি বাংলাদেশকে তৃতীয় বিশ্বের মধ্যে পড়ে না? হোয়াট ইজ দ্য ডেফিনেশন? আচ্ছা, তৃতীয় বিশ্বের, ধন্যবাদ। এটা আজকে যে শুধু আপনার প্রশ্ন এটা না, এটা সকলের প্রশ্ন, এমনকি আমেরিকান মিডিয়াগুলো যদি আপনি দেখেন, তৃতীয় বিশ্ব হিসাবে ডিফাইন করার এখন কোন স্ট্যান্ডার্ড ডিফাইন না। 1950 সালের দিকে এক ধরনের একটা ডিফাইন করা হয়েছিল যে যারা প্রথম বিশ্ব, মানে আমেরিকা সহ প্রথম বিশ্বের সাথে জড়িত যারা এই নেটওয়ার্কে আছেন তাদেরকে বলা হতো প্রথম বিশ্ব, এবং রাশিয়ান ব্লকের সাথে যারা ছিলেন সেটা 50, 60, 70, 80 দশক পর্যন্ত সেভাবে ডিফাইন করা হতো। রাশিয়ান ব্লকের সাথে ইস্ট ইউরোপের যে সমস্ত দেশ তাদেরকে বলা হতো দ্বিতীয় বিশ্ব, এবং বিশেষ করে কলোনিয়ালাইজ দেশ আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার আমরা যারা আছি আমাদের সবাইকে তৃতীয় বিশ্ব। এই ডেফিনেশনের পরে কিন্তু আর কখনো এটাকে ডিফাইন করা হয় নাই। সেই ডেফিনেশন ধরে যদি বলা হয় আমরা তৃতীয় বিশ্বের দেশ, বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, বাংলাদেশ উন্নয়নশীল দেশকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, কোন অবস্থাতেই আমরা মানে দ্বিতীয় বিশ্বের দেশ হিসেবে এখন আমরা উন্নীত হতে পারি নাই। আমরা যদি মনে করি যে সিঙ্গাপুর বা এই ধরনের দেশগুলা, মালয়েশিয়া, এই ধরনের দেশগুলা দ্বিতীয় বিশ্বে উন্নীত হয়েছে, বাংলাদেশের অবস্থা তো সেখানে নাই। আফ্রিকান দেশ, আমাদের দেশের মধ্যে হয়তো জিডিপির কিছু পার্থক্য আছে, কিন্তু আমরাও মানে তৃতীয় বিশ্বের দেশের বিবেচনায় পড়ি। এখন ডোনাল্ড ট্রাম্প যে কারণে বলছেন যে তৃতীয় বিশ্ব থেকে ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া হবে, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতেই পারেন। কোভিড এর সময় যেরকম আমেরিকার প্রেসিডেন্ট সমস্ত মানুষের আশা বন্ধ করে যেটা মানে তাৎক্ষণিক ভাবে এবং সাময়িক ভাবে একই কায়দায়, একই আদেশে, একই ক্ষমতা বলে তিনি সেটাও পারবেন। কিন্তু এটাকে তৃতীয় বিশ্ব হিসেবে ডিফাইন করে যে জিনিসটার উৎপত্তি হলো, এটাকে কংগ্রেস মেনে নিবে, এটার বিরুদ্ধে কি মামলা হবে, এটা হয়তো হবে, এবং এটা যদি আইন করতে হয়, স্থায়ীভাবে বন্ধ করতে হয়, তাহলে আইন করতে হবে। এই আইন করতে হলে কংগ্রেসে যেতে হবে, কংগ্রেসে গেলে সেগুলো আলোচনা করা হবে এবং কিভাবে ডিফাইন করা হবে। জাতিসংঘের ওই ধরনের কোনো ডেফিনেশন নাই যে এই সমস্ত দেশ তৃতীয় বিশ্ব। বিশ্ব তো পরিবর্তন হচ্ছে, মানুষের জিডিপি বাড়তেছে, এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটা যেটা বলছেন যে যে সমস্ত দেশ আনস্টেবল, এই আনস্টেবল বলতে কি রাজনৈতিকভাবে আনস্টেবল, অর্থনৈতিকভাতে আনস্টেবল, এই ধরনের আনস্টেবলের তো বিবেচনায় বাংলাদেশ তো পড়েই যায়। বাংলাদেশকে কি আমরা রাজনীতি, অর্থনীতিতে, সামাজিকভাবে একটা স্থিতিশীল দেশ বলতে পারি? সুতরাং আমাদের উৎকণ্ঠার কারণ আছে, কিন্তু শুধু আমাদের না, আমাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে তাদেরও। দেখা যাক ট্রাম্প কি করে আগামী সপ্তাহ 2-1-এর মধ্যে, আমার মনে হয় এই ব্যাপারে তিনি আরেকটু ঝেড়ে কাশবেন। এই ঝেড়ে কাশলে আমরা বোঝা যাবে আমাদের উদ্বেগটা কত দূর। বাট সেই পর্যন্ত আমরা তার দিকে তাকিয়ে থাকবো। কিন্তু আরো যেটা ভয়ানক ব্যাপার হয়েছে যে তিনি যে তার টুইটে বলেছেন তার সোশ্যাল মিডিয়াতে, যে এমনকি আমেরিকার যারা নাগরিক আছেন, যারা এই রাষ্ট্রের জন্য মানে মূল্যবান নাগরিক নন, এই রাষ্ট্রের জন্য যারা, আমেরিকার জন্য যারা খুব প্রয়োজনীয় নয়, এবং যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিতেছেন, তাদের ব্যাপারেও
তাদের ফাইলপত্র আবার তল্লাশি করা হবে, তাদের এগুলা সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এবং যারা ডোমেস্টিক অশান্তির কারণ হয়ে দাঁড়ান সামাজিক ভাবে, আপনি যখন থাকেন নিউ ইয়র্কে, বাঙালি কমিউনিটিতে থাকেন, কিন্তু এই কমিউনিটি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনার বিরুদ্ধে যদি ক্রমাগত অভিযোগ সৃষ্টি করা হয় যে সামাজিক অস্থিরতার কারণ, এইটাকেও তিনি একটি কারণ হিসেবে মনে করতে পারেন। এগুলা হয়তো ডিফাইন করা হবে, এগুলাকে একটা নির্দেশনার সরাসরি ব্যাপারে নেবেন তিনি। কিন্তু আপনি যদি দেখেন তার ট্রুথ সোশ্যাল এই বিষয়টা উল্লেখ করেছেন, যারা মানে অভ্যন্তরীণ ভাবে সামাজিক অস্থিরতার কারণ তাদেরও ইমিগ্রেশন, এমনকি তারা নাগরিকত্ব হলেও এইসব আমার খতিয়ে দেওয়া হবে। সো ইট ইজ এ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। এটা কোনো হাস্যের কাজ না। এবং ঘুম থেকে উঠেই ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করে মানে বাহবা, নিজের পিঠ চাপড়ে বাহবা দেওয়ার কোনো কারণ নাই। উই শুড বি ভেরি কেয়ারফুল ইন দিস টাইম। এবং আপনার ডোনাল্ড ট্রাম্পের সময় শেষ নাই, সামনে আরো 3 বছর আছে। এই লোক অনেক কিছু করতে পারে। আমেরিকার প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেওয়া আছে, তিনি নারীকে পুরুষ, পুরুষকে নারী করা ছাড়া প্রায় সবকিছুই তিনি করতে পারেন। এই ধরনের ক্ষমতা দেওয়া আছে। যতই আপনারা এই টেবিলে বসে মানে মুখ সুজা করে, মুখ বাঁকা করে নানা আমি তো গান গাই আমেরিকার প্রেসিডেন্টকে সেই ক্ষমতা দেওয়া আছে, পাওয়ার আছে, আবার কনস্টিটিউশন তার গলার মধ্যে লাগাম ধরার ব্যবস্থা আছে। জি, এটা এমন না যে আমি একটু অ্যাড করি। জি, প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে সেখানে নন সিটিজেন বলা হয়েছে, ইউএস সিটিজেনটা উনি স্পেসিফিক্যালি উল্লেখ করেননি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে নন সিটিজেনদের ব্যাপারে ব্যাপক সতর্কতা নেওয়া হবে। এবং এই নন সিটিজেনের পর্যায়ে যারা আমেরিকান সিটিজেন না, তারা সবাই নন সিটিজেন। আরেকটা জিনিস যেটা আজকে স্কট বিসেট যেটা ট্রেজারি সেক্রেটারি যেটা বলেছেন, সেখানেও তিনি বলেছেন যে আরো কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন। আর সেটা আমার কাছে বেশি অ্যালার্মিং মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি দামকির চাইতে। তার কারণটা হচ্ছে যে ট্রেজারি ডিপার্টমেন্ট চাইলে এই দেশে যারা বসবাস করেন, যাদের বৈধতা কাগজপত্র নেই, তাদেরকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে ফেলতে পারেন। কারণ তারা সবচেয়ে ডেঞ্জারাস যেটা আপনি বলছেন যে যদি মানি রেমিটেন্স যেটা, এটা যদি তারা ওইটাও পাঠাতে পারবেন না, ওইটাও করবেন না। তো এখন সেই বিষয়টা আমার কাছে প্রেসিডেন্ট ট্রাম্প তৃতীয় বিশ্ব বলতে যেটা বোঝায়, ওরা টার্মটা এইভাবে এমন ভাবে রেখেছে যে হোয়াইট হাউস যখন যে দেশকে ইচ্ছা করবে ওইটা তৃতীয় দেশের ভিতরে ফেলে দিবে। কোন কনভেনশনে কাকে তৃতীয় দেশ আর প্রথম দেশ আর দ্বিতীয় বিশ্ব বলা হয়েছে এইটা কিন্তু তারা এখন যেমন ধরেন আমি বলি, একজন আফগান নাগরিকের জন্য তারা 19টা দেশের ভিসা গ্রিন কার্ড ভেরিফিকেশনে গেছে। এরপরে যখন জানা গেল যে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বেশি ক্ষুব্ধ, কিভাবে নামবে, তাহলে তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই থার্ড ওয়ার্ল্ড বলতে তারা যেটা বুঝায় সাধারণত, আমি যেটা বুঝায় সেটা যে তাদের যখন তখন ইচ্ছে হবে থার্ড ওয়ার্ল্ড। এটা গরিবও হইতে পারে, আনস্টেবল কান্ট্রি হইতে পারে, আমেরিকার প্রতি বিদ্বেষমূলক দেশও হইতে পারে। অর্থাৎ এইটার কোনো স্পেসিফিক ডেফিনেশন বলা যায় না। তবে আমাদের জন্য বিপদের আরেকটা কারণ যে বৈশ্য রয়ে গেছে, সেটা হচ্ছে বিপুল সংখ্যক এই বছর 220 জন বাংলাদেশিকে আমেরিকা থেকে ডিপোর্ট করা হয়েছে। অর্থাৎ ইমিগ্রেশনের দিক থেকেও এই জিনিসটা খুব সুখকর একটা সংবাদ না। গতকাল আজ ভোরেই বাংলাদেশে 39 জন গিয়েছেন আমেরিকা থেকে, আরো বেশ কিছু অপেক্ষায় আছেন বিভিন্ন ডিটেনশন সেন্টারে। এই বিষয়টাও আমাদের জন্য গভীর উদ্বেগের ব্যাপার। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অ্যাসাইলামের যে তদন্তগুলো হচ্ছে এখন, যেগুলি বলা হচ্ছে যে 2021 থেকে 2025 পর্যন্ত যে সমস্ত অ্যাসাইলাম বাইডেন প্রশাসনের সময় দেওয়া হয়েছে, সেই অ্যাসাইলাম প্রক্রিয়াগুলোকে যখন কেসগুলোকে যাচাই বাছাই করা হবে, এবং এই যাচাই বাছাইটা হিউম্যান থেকে যতটা না করা হবে, হিউম্যান ইনভলভ করে, তার চেয়ে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। এত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের তো কেস একজন মানুষের পক্ষে করা সম্ভব না। তো আমার কাছে ভয়টা সেখানে লাগতেছে বেশি, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এখন থেকে যারা যে সমস্ত, গতকাল আমরা এই অনুষ্ঠানটা বলেছি, সতর্কতার সবথেকে মহা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন যদি কারো ইমিগ্রেশন গ্রহণের প্রক্রিয়ায় কিংবা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায়, সেটা পলিটিক্যাল অ্যাসাইলামই হোক, ফ্যামিলি ইউনিফিকেশনই হোক, জব ভিসা হোক, যেটাই হোক, যদি আপনারা মনে করে থাকেন যে কোনো তথ্য বাদ পড়েছে যেটা ইমিগ্রেশনের হাতে চলে যেতে পারে, আপনাদের ইমিডিয়েটলি উচিত, যেটা গতকাল আমরা ব্যাখ্যা করেছি এই অনুষ্ঠানে, একজন লাইসেন্স প্রফেশনাল অ্যাটর্নির সাথে সাক্ষাৎ করা, কারণ এটি ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।
থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোটামুটি ডিটেইলস আমরা আলোচনা করে ফেলেছি, বাট এখন যেটা ট্রাম্পের উল্লেখ রয়েছে এই ধরনের মানে তারপর দেশ থেকে যারা আসেন এরা সেই সাহায্য নিবেন, আমেরিকার সাহায্য নেন বাদে এই সমস্ত সাহায্য তিনি বন্ধ করতে চান। এবং এই সাহায্যের নামে আপনি ফুড স্ট্যাম্প নিতেছেন, ফুড স্ট্যাম্প না দিয়ে যে আমি ফুড স্ট্যাম্প নিয়ে মেডিকেয়ার নিতেছেন, আপনার ইনকামের তথ্য গোপন করতেছেন, আপনি 3-4টা বাড়ির মালিক, আপনি মসজিদের সেবা করেন, আপনি মন্দিরের সেবা করেন, কিন্তু আপনার আয় দেখান 30,000 টাকা, কেন? যে আমার মেডিকেল সুবিধা পাইতে হবে। সো এটা কি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জানা নাই? এগুলা কি গোপন থাকে? এইগুলার আজকের পরিণতিটা হচ্ছে আজকের এই জায়গায়, এবং এইগুলা খোলা তল্লাশিতে পড়বে এখন। তবে আরেকটা ব্যাপার এখানে বলে রাখি যে এতদিন পর্যন্ত আমেরিকাতে গ্রিন কার্ডধারীরা বিভিন্ন ধরনের ফেডারেল সুবিধা পাচ্ছেন এখনো। ফুড স্ট্যাম্প বলেন, স্ন্যাপ বেনিফিট বলেন, হাউজিং ভাউচার বলেন, এগুলি তারা পাচ্ছিলেন না। তবে ইব্রাহিম চৌধুরীর সাথে আমি একমত, যদি কোনো না কোনো ভাবে হোম কেয়ারের ফাইলগুলিতে নাড়া দেয় ট্রাম্প প্রশাসন, তাহলে কিন্তু সেখানে আরো ঘন্টা বাজতে শুরু করবে। রাইট, সো দিস ইজ ভেরি স্যাড এন্ড অল দিস স্ক্যারি নিউজ। এটা আরো ডিটেইলস। এবং আরেকটা তাহলে যেটা আমরা ফিল করি নাই এতদিন, গতকাল আমাদের ফিলিং হওয়া উচিত সবার। একটা দেশের একটা নাগরিক মানসিক বিকারগ্রস্ত যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, কিন্তু সাফার করছে পুরো দেশ, পুরো এলাকা, পুরো মহাদেশ। এইটা হচ্ছে সবচেয়ে ডিভাস্টেটিং সাইট। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি ডিটেইলস আরো আলোচনা করব। আমরা উইল আমি খোকন ভাই বা নাজুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি গত কয়েকদিন আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের মানে রেটিং, অ্যাপ্রুভাল রেটিংটা ভেরি লো। এই বিশেষ করে মামদানির ইলেকশনের কয়েকদিন আগে আমি এবিসি বা আমেরিকান মেইন স্ট্রিমের যে যারা জরিপ করে দেখলাম। তো এখন যে জিনিসটা হচ্ছে, এই যে তৃতীয় বিশ্ব বা যে কোনো নামেই হোক, ইমিগ্রেন্টদের উপর যে একটা খড়গ নামে আসছে, এটা কি তার রেটিং কি আরো নিচে নামাবে না? কারণ মধ্যবর্তী নির্বাচনটা আসবে, সেখানে এটার এফেক্ট করবে কিনা? জিল্লুর খুব ভালো একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে যেহেতু তার রেটিং নামতে শুরু করেছে আর এক রহমতুল্লাহ গিয়া একজনকে মেরে ফেলেছে, এইটা প্রেসিডেন্ট ট্রাম্পের আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এবং আগামী বছর মধ্যবর্তী নির্বাচন হবে। এই নির্বাচনে যদি কংগ্রেস অথবা সিনেট যে কোনো একটা ডেমোক্রেটদের হাতে চলে যায়, তাহলে আবার ওনার পক্ষে মানে এত বিগরাস ইনিশিয়েটিভ নেওয়া টাফ হবে ওনার জন্য। তবে ডেমোক্রেটদের টার্গেট তাহের হচ্ছে হাউস। মার্জরি টাইলারের মতো যিনি একনিষ্ঠ সমর্থক ছিলেন ট্রাম্পের, তিনি এই এফস্টিনের ফাইলকে কেন্দ্র করে ট্রাম্পের সাথে তার মতবিরোধ, এবং তিনি বলেছেন দিন কয়েক আগে যে আরো কয়েকজন রিপাবলিকান সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ক্ষুব্ধ। আপনারা জানেন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে ব্যবধান মাত্র 5টি কি 6টি সিটের, এবং এইটাই হচ্ছে সবচেয়ে মানে পয়েন্ট। তবে এই কথা বলার এখনো সময় আসে নাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা যেভাবে আমরা নামার কথা বলেছি, সেটা বাজারে গ্রোসারি পণ্যকে কেন্দ্র করে। কিন্তু সেটি যদি অবস্থার পরিবর্তন হয়, আমি মনে হয় যে, কারণ ইনফ্লেশন কিন্তু চেক আছে, জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু ইনফ্লেশন কিন্তু 5% নিচে এখনো। পৃথিবীর সকল উন্নয়নশীল দেশ, উন্নত দেশের তুলনায় আমেরিকার ইনফ্লেশন এখনো কম। এটার একটা কারণ হচ্ছে গ্যাসের দামটা খুব কম। তো আরেকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করি, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যে $2,000 চেক দিবেন বলেছেন, যেটা নিয়ে এখন রিপাবলিকানদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। একজন রিপাবলিকান সিনেটর জনসন স্পষ্ট বলে দিয়েছেন, কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের যে ঋণ, জাতীয় ঋণ যেটাকে আমরা বলি, সেটা বজায় রেখে আমাদের পক্ষে $2,000 দেওয়া সম্ভব না। কিন্তু এটা নিয়েও ডেমোক্রেট, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যদি রিপাবলিকানদের বোঝাতে সক্ষম হন, কিন্তু $2,000 দিবেন প্রত্যেক, এটি তার জন্য একটা প্লাস পয়েন্ট হতেও পারে। প্লাস এট দি সেম টাইম ইমিগ্রেশন, আপনি একটা জিনিস খেয়াল করেন তাহের, সবসময় আমরা লক্ষ্য করেছি যখনই এই ধরনের কোনো সমস্যা দেখা যায় যার যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে, হঠাৎ করে একটা ইমিগ্রেশন বিরোধী সিস্টেম একটা জিনিস কাজ করে ফেলে, মানে হোয়াট সামহাউ। আরেকটা বিষয় আমরা অনেকে খেয়াল করেছেন কিনা জানি না, কারণ এই অল্প সময় এত ব্রিফিং দেওয়া সম্ভব না, সে হচ্ছে ইলহান ওমর এবং সোমালি রিফিউজিদের, সোমালি আশ্রিতদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প উদ্যোগ গ্রহণ করেছে, ট্রাম্প প্রশাসন, এবং ইলহান ওমরকে বিভিন্ন ধরনের দুর্নীতি ফান্ডিং এর সাথে জড়িত করার একটা চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে যদিও। তবে সবকিছু মিলিয়ে
ইমিগ্রেন্টদের জন্য আগামী কিছুদিন খুবই খারাপ যাবে, এটা বলাই বাহুল্য। তবে একটা কথা বলি, ইমিগ্রেন্টদেরও সতর্ক থাকার প্রয়োজন আছে। এবং আরেকটা কথা শেষ করার আগে আমি বলি যে যেইভাবেই যুক্তরাষ্ট্রে আছেন তারা তাদের সেই সমস্ত কাগজগুলো সব সময় সাথে রাখবেন, সবসময়। মামদানি নিউ ইয়র্কে মেয়র হয়েছেন বলে নিউ ইয়র্কে আইস অভিযান চালাবে না, এই ধারণা যারা পোষণ করেন তারা ভুল করছেন। Thank you so much. Thank you so much. আমরা will keep our eye open, and tomorrow inshallah we'll discuss again more details. Thank you Janab Amin Mehdi, thank you Zillur Rahman Zillu, thank you Nazmul Hasan, thank you Janab জাহাঙ্গীর আলম, and thank you ইব্রাহিম চৌধুরী খোকন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।